হাই স্টুডেন্টস, আবারও আমি ফিরে আসলাম মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার নিয়ে কিছু ইনফরমেশন নিয়ে। আগের চ্যাপ্টারগুলোকে নোটিস করলে দেখা যাবে যে আমার ভিডিওগুলো একটু লেন্থি ছিল। এই চ্যাপ্টারে আমার ভিডিওগুলো এতটা শর্ট কেন, যেগুলো বেশ কিছু ভিডিও আছে যেগুলো 10 মিনিটেরও কম আছে। তার একটাই কারণ যে তোমরা এটাকে রিলেট করতে পারো সেই ছোটোবেলার যে তোমরা গল্প পড়তে বা উপন্যাস পড়তে বিশপ, মানে এই যে বিশপের গল্পগুলো, সেখানে এক ভদ্রলোক তার ছেলেদেরকে কি করেছিল, যে প্রথমে একটা একটা করে কাঠি দিল, তো ওরা ভেঙে দিল। এবার বললো কি, বাবা নাও 15টা কাঠি একটা করে একবারে দিয়ে দাও, ভেঙে থাকা এবার। তো তিনটে ছেলেই 15টা কাঠি একসঙ্গে ভাঙতে গিয়ে পারলো না। তারপর কি করলো, সেই 15টা কাঠির মধ্যে থেকে প্রত্যেকে পাঁচটা পাঁচটা করে কাঠি দিল, তো সবাই ভেঙে দিল। তো মোরাল অফ দ্য স্টোরি, যে যখন তোমাকে একটা কঠিন কাজ দেওয়া হবে তখন তুমি একা পারবে না। এর জন্য কঠিন কাজটাকে করার জন্য 3-4 জন লোক লাগবে, 3-4 জন মিলে একতাবদ্ধ হয়ে সেই কাজটাকে কমপ্লিট করা উচিত। কি আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে ঠিক এই গল্পেরই জাস্ট অপোজিটটা। যখন তোমাকে আমি 15টা কাঠি একসঙ্গে দেবো তখন তুমি ভাঙতে পারবে না। এবার পড়াশোনার দুনিয়াতে তো তুমি 3-4 জন মিলে পড়তে পারবে না, তোমার পড়াটা তোমাকেই পড়তে হবে। তাহলে কি করবো আমি তোমাকে, এরপর তোমাকে আমি ভাঁজটা খুলে দেবো, তারপর 15টা কাঠির মধ্যে একটা করে আমি তোমাকে দিচ্ছি, তুমি ভেঙে দেখাচ্ছ। তারপরে মোরাল অফ দ্য স্টোরি, যখন তোমার কাছে একটা কঠিন চ্যালেঞ্জ আসবে তখন তুমি পুরোটাকে একবারে সলিউশন বার করার চেষ্টা করবে না, তুমি চেষ্টা করবে যে কী করে আমি একটা একটা করে ধৈর্য ধরে একটা একটা করে কাঠিকে আমি ভাঙবো। তাহলে দেখবে গোটা সমস্ত সবগুলো কাঠিটাই ভেঙে যাবে। তো আমি ঠিক তেমনি এই চ্যাপ্টারটা, মানে মানি অ্যান্ড ব্যাংকিং যে চ্যাপ্টারটা, গোটা ইন্ডিয়ান ইকোনমির সবচেয়ে কঠিন চ্যাপ্টার। এর জন্যে আমি এটাকে ছোটো ছোটো অনেকগুলো টুকরা করেছি, তারপরে একটা টুকরাকে তোমাকে ভাঙার জন্য দিচ্ছি, ঠিক আছে? আর তুমি ভেঙে দিচ্ছ। এই যে এই ভিডিওটা দেখছো, তার মানে নিশ্চয়ই তুমি অলরেডি আমার বিগত 7টা ভিডিও তুমি কমপ্লিট, 7টা কি মানে 11টা ভিডিও তুমি কমপ্লিট করেছো। এটা হয়তো আমাদের 12 নম্বর ভিডিও। ওকে, তো কথা না বাড়িয়ে চলো আজকে টপিকটাকে নিয়ে একটু কিছু আলোচনা করা যাক। আমরা কমার্শিয়াল ব্যাংকে পড়েছি, এখন আজকে আমাদের পড়ার কথা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকস। এরপরে নেক্সট ক্লাসে আমরা পড়বো ডেভেলপমেন্ট ব্যাংকস, ঠিক আছে? তো কোঅপারেটিভ ব্যাংক কি, যে কোনো একটা, মনে করো উত্তরবঙ্গের কোনো অনেক ধনী সম্ভ্রান্ত মানুষরা একসঙ্গে মিলেমিশে পয়সা একত্রিত করে আরবিআইকে দেখাচ্ছে, দেখো যে একটা ব্যাংক চালানোর জন্য যতটুকু দরকার, তো মোটামুটি আমাদের সেই পরিমাণ টার্নওভার আছে এবং আমরা দেখাচ্ছি, দেখো আমাদের ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছি। তো আরবিআই কী করবে, তোমাকে একটা সুন্দর করে মানে এদের এই কমিউনিটিকে সুন্দর একটা লাইসেন্স দিয়ে দেবে, যাতে কি না এরা গোটা উত্তরবঙ্গের মানুষদের একটা ভালো কাজে আসতে পারে এবং নিজেদের উন্নতিও, আর্থিক উন্নতিও করতে পারে। এই কারণে হচ্ছে এগুলোই, এইসব ব্যাংকগুলোকে বলা হয় কোঅপারেটিভ ব্যাংকস। তো এরা কী করবে, যে নিজেদের অর্থ তো আছে, সঙ্গে সঙ্গে যে আরও 100-150 মানুষের যে তারা তো সেভিংস করবে, তাদের যে সেভিংস একাংশ তো রাখবে সেই ব্যাংকে, তাই না? তো সেখান থেকে সেই পয়সা ব্যবহার করে তারপর মানে যা মুনাফা হবে সেই পরিমাণ, তার কিছু একটা অংশ তোমাকে দিয়ে দিল, যে যতটুকু ইনফ্লেশন রেট আছে সেই ইনফ্লেশন রেটটা হিসেবে তোমাকে টাকাটা দিয়ে দিল। এই হচ্ছে তোমার কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে? তো কোঅপারেটিভ ব্যাংকের সংক্রান্ত হচ্ছে দুটো অ্যাক্ট আছে, একটা হচ্ছে ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট 1949, খুব ইম্পর্টেন্ট এটা, আর ব্যাংকিং লস কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 1955। তো এই দুটোর মধ্যে আমরা একটু পরে, এই দুটোর মধ্যে একটা আমাদের কাজে লাগবে। তো আমরা নেক্সট ইনফরমেশনে চলে যাচ্ছি। তো এই কোঅপারেটিভ ব্যাংকসগুলো হচ্ছে মেনলি দুটো পলিসি অবলম্বন করে, একটা হচ্ছে 1 মেম্বার 1 ভোট, আর হচ্ছে নো প্রফিট নো লস। তার অর্থ এরা প্রফিট ম্যাক্সিমাইজ করার পক্ষে নয়, এরা আসছে হ্যাঁ ঠিক আছে প্রফিট হোক কিছু, মানুষের অন্যদেরও হোক আমাদেরও হোক, সবাই মিলিয়ে করব। যদি খুব বেশি প্রফিট ম্যাক্সিমাইজ করতোই তাহলে এরা ইন্টারেস্ট রেট বা সুদের হারের পরিমাণটা বাড়িয়ে দিত লোন দেওয়ার সময়। ওকে, এরা দু রকমভাবে লোন দেয়, একটা হচ্ছে শর্ট টার্ম লোন আর একটা হচ্ছে কি মানে লং টার্ম লোন। তো শর্ট টার্ম লোন এরা 3 স্টেপে দেয়। তো কীরকম করে, প্রথম স্টেপ হচ্ছে এগ্রিকালচারাল, মানে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস মানে PACS। এটা ভিলেজ লেভেলে এরা ক্রেডিট করে, তার মানে ক্রেডিট ফ্যাসিলিটি দেয়, তার মানে লোন দেয়। আচ্ছা, সেকেন্ড টায়ার কি, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ সেন্ট্রাল ব্যাংক, এটা জেলা ভিত্তিক হিসেবে। আর হলো স্টেট কোঅপারেটিভ ব্যাংকস, এটা স্টেট লেভেল পর্যন্ত যাচ্ছে। কিসের জন্য? এটা শর্ট টার্ম ক্রেডিট ফ্যাসিলিটি দেয় এরা। এবার বাকি হলো কি
যে ব্রড টার্ম মানে যে লং টার্ম ক্রেডিট ফ্যাসিলিটির ক্ষেত্রে আসে দুইটা সেক্টর। একটা আসে এরা কোথায় কোথায় দেয়, একটা ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে এদের সেক্টর মানে শাখা আছে কোঅপারেটিভ ব্যাংকের। একটা হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক আর একটা কোঅপারেটিভ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। এই দুটো ক্ষেত্রে এরা লং টার্ম লোন দেয়। ওকে, এবার আসি যে 2020-এ আমরা মানে কোঅপারেটিভ ব্যাংকের বেশ কিছু লস হচ্ছিল। কোথায় কোথায়, সেটা পাঞ্জাব এবং মহারাষ্ট্র কোঅপারেটিভ যে ব্যাংক আছে সেগুলোর প্রচুর লস চলছিল। এই কারণে সে বুঝেই গেছে নিশ্চয়ই সেখানে স্ক্যাম হতে পারে, বা এমপ্লয়ি যারা আছে তারা হচ্ছে পয়সা নিয়ে মানে কি যে পয়সা তোলার সময় অনেকগুলো পয়সা নিয়ে চলে গেল, ওরা পালিয়ে চলে গেল, বা ইভেন যারা হচ্ছে কি যে লোন যারা নিচ্ছিল তারা পর্যন্ত হচ্ছে নেওয়ার পর সেটাকে সে ঠিকঠাকভাবে পরিশোধ করছে না, আর অ্যাপ্লিকেশন দিতে থাকলো যে আমরা সারেন্ডার করে দিল না, আমরা এই টাকাটা ফেরত দিতে পারবো না। তো এই বিভিন্ন কারণের জন্য অনেকে আবার ব্যাংকের এমপ্লয়ি এরকমও করে, ফাইন্যান্স বিশেষ করে ফাইন্যান্স কোম্পানির এইসব লোক করে যে ফাইন্যান্সের মানে কি যে টাকা তুলতে গেল, তো দেখলো 10 লাখ 12 লাখ টাকা উঠে গেছে। এবার কি করলো যে একটা মিথ্যে গল্প বানিয়ে দিল যে আমাকে 2-3 জন লোক এসে হচ্ছে গিয়ে তোমার বন্দুক ঠেকিয়ে নিয়ে বা পিস্তল ঠেকিয়ে নিয়ে হচ্ছে বলছে তোর টাকা সমস্ত কিছু দিয়ে দে। তো টাকাটা এইভাবে নিয়ে কিন্তু আসলে নিজের কাছে রেখে দিতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে যে কোনো স্ক্যামাররাও আছে, ছিনতাইকারীরাও থাকতে পারে, কিন্তু আবার কিছু এমপ্লয়িরাও এরকম শোনা যায় যে এরকম কাজ করেছে অনেকে অনেকে। তো এইভাবে করে মানে কি কখনো কখনো কোঅপারেটিভ সোসাইটি বসে যায় অনেক সময়। তো এর জন্য 2020 সালে একটা বা 2020 সালে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট 1949 এর অ্যামেন্ডমেন্ট আসে 2020-এ। সেটাতে কি করা হয় যে যে তারা যেন মানে আগে স্টেট গভর্নমেন্ট এবং আরবিআই দুটোই কন্ট্রোল করতো কোঅপারেটিভ ব্যাংককে, কিন্তু এই অ্যামেন্ডমেন্ট আসার পর বেশ কিছু সেক্টর মানে কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টলি কন্ট্রোলে চলে আসে আরবিআই এর, অনলি আরবিআই এর। কোন কোন সেক্টর হচ্ছে কি বা কোন কোন শাখাগুলো আরবিআই এর কন্ট্রোলে চলে আসে, একটা হচ্ছে আরবান কোঅপারেটিভ ব্যাংকস, মানে ব্র্যাকেটে হচ্ছে প্রাইমারি কোঅপারেটিভ ব্যাংকস, এবং মাল্টি স্টেট কোঅপারেটিভ ব্যাংকস। এগুলো হচ্ছে কি যে এই মানে অ্যামেন্ডমেন্টের আয়তায় চলে আসে। ওকে, তারপর এই অ্যামেন্ডমেন্টে কি বলা হয় যে অডিট, তারপর হচ্ছে কি যে রিক্রুটমেন্ট প্রসেস, বিভিন্ন রিক্রুটমেন্ট এমপ্লয়ি রিক্রুটমেন্ট প্রসেস, এগুলো আরবিআই দেখবে। আরবিআই না দেখলেও অ্যাটলিস্ট মানে এই এমপ্লয়মেন্ট যদি নাও দেখে তো অ্যাটলিস্ট এরা অডিট অন্তত করবে, আরবিআই নিজের থেকে করবে। ঠিক আছে, আবার হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এটাও কিন্তু অবশ্যই যে আরবিআই এর কাছ থেকে পারমিশন নিয়েই তবে নিযুক্ত করতে হবে, আদারওয়াইজ হবে না। এটা কিন্তু খুবই ভাইটাল একটা ইনফরমেশন। ঠিক আছে, ওকে। আর কোথায় কোথায় লাগু হবে না, আরবিআই এর এই অ্যামেন্ডমেন্টটা কোথায় লাগু হবে না, কোথায়, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিসে মানে পিএসসিএসে এটা লাগু হবে না। আর কোথায় লাগু হবে না, কোঅপারেটিভ সোসাইটিস যেগুলো কিনা যে এগ্রিকালচারাল সেক্টরে মানে লং টার্ম লোন দেয়, তো এদের ক্ষেত্রে কিন্তু এই কোঅপারেটিভ সোসাইটির যে মানে কোঅপারেটিভ মানে মানে ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট হচ্ছে তোমার 1949 কিন্তু এটা লাগু হচ্ছে না। তো আশা করি তোমরা ভালো করে মন দিয়ে হচ্ছে আমার এই ভিডিওটাকে দেখলে, তো তোমরা এটাকে নোট করে নাও। আর হচ্ছে নেক্সট ভিডিওতে থাকছে আমাদের ডেভেলপমেন্ট ব্যাংকস। ঠিক আছে, তো সবাই ভালো করে পড়ো, বাই।